আজকে আমি আপনাদেরকে এখন যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা বারুইপুরে ঘটেছিল। আজ থেকে ১০ বছর আগে। বর্তমানে বারুইপুরে একটি বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নিয়ে কিন্তু বারুইপুর যথেষ্ট উত্তপ্ত রয়েছে। এবং আমরা সকলে মন থেকে চাই যে যারা এই অপরাধের সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের যেন যথাযথ শাস্তি হয়। কিন্তু আজকে আমি যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা কিন্তু এমন একটা লোকের, যেই লোকটি মানে চারিত্রিক দিক থেকে খুবই খারাপ ছিল এবং সেই লোকটি নিজেকে মনে করতো যে সে যা করছে তা ঠিক এবং তাকে হারানোর মতো বা তাকে প্রতিরোধ করার মতো বাড়িতে কেউ নেই বা পৃথিবীতেই কেউ নেই। তো সেই লোকটি খুবই স্বেচ্ছাচারিতা করত এবং সব রকম খারাপ স্বভাব কিন্তু লোকটার মধ্যে ছিল। তো সেই লোকটির সাথে কি ঘটনা ঘটে সেটাই আজকে আপনারা শুনবেন এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন ইভেন তার সাথেও বা তার পরিবারের সাথেও কিন্তু ওই লোকটি অনেক খারাপ করার চেষ্টা করেছিল। কি সেই ঘটনা ছিল এবং লোকটিরই পরে পরিণতি কি হয়েছিল সেটা যদি জানতে হয়, তাহলে আজকের এই ঘটনাটা পুরো মন দিয়ে শুনুন। আজকের এই ঘটনাটায় আপনারা বুঝতে পারবেন যে কর্মের ফল কিন্তু মানুষকে পেতেই হয়। সে আজ পাক কি কিছুদিন পরে, পেতে তাকে হবেই। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং মন দিয়ে ঘটনাটা শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আমাদের চ্যানেলের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শোনার পরে কেমন লাগলো সেই মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এরকম কোনো জানা চেনা ঘটনা থাকে সেগুলোও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা আমাকে শান্তনু লিখে পাঠিয়েছে। ও জানিয়েছে যে ও একদম ছোট থেকেই বারুইপুরের বাসিন্দা এবং যা হয় আর কি, একটা মানুষ যখন ছোট থেকে একটা জায়গায় ছোট থেকে আর কি বড় হয়, তার বাড়ি সেখানে, তার আত্মীয় স্বজন সেখানে, তো সেই জায়গাটা সম্পর্কে তার একটা বেশ ভালো ধারণা থাকে। এবার ওরা বারুইপুরের যে লোকালিটিতে থাকে, সেই জায়গাটা কিন্তু আজ থেকে ১০ বছর আগে এতটা ডেভেলপ ছিল না। মানে আন্ডার ডেভেলপড জায়গাই বলা যেতে পারে। তো সেখানে ছিল এবং ওদের বাড়ির ওখানে বেশ কিছু মানে গাছপালা, মানে একটু জঙ্গল টাইপের ছিল। একটা পানা পুকুর ছিল। সেই পুকুরটা এখনো আছে। কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে গেছে এবং আশেপাশে আগে একদমই বাড়ি ছিল না। এখন বাড়িঘর হয়েছে। তো ও জানিয়েছে যে বাড়িতে ও আর ওর দিদি, মানে ওর মা, বাবা, দাদু, ঠাকুমা আর ওরা ২ ভাই-বোন। তো এই সংসার। এবার ওদের বাড়ির ওখানে পাশেই একটা মাঠ ছিল। ছোট মাঠ এবং সেই মাঠের ওপারে একজনের বাড়ি ছিল। তো আমি আর লোকটার নাম বলছি না। ও লোকটার নাম মেনশন করেছে। বাট আমি এখানে আর লোকটার নাম মেনশন করছি না। তো সেই বাড়িতে একটা লোক ছিল। সেই লোকটা নাকি মানে মোটামুটি তার যখন ১৫-১৬ বছর বয়স, তো সেই সময় থেকেই মানে সেই ছেলেটা কি বেপথে চলে যায়। এবং নেশা ভান করা বলুন, মেয়েদেরকে টিজ করা বলুন, সমস্ত ধরনের বাজে কাজের সাথে ওই বয়স থেকেই কিন্তু জড়িয়ে পড়তে থাকে। এইবারে যখন বাড়ির লোক বুঝতে পারে যে তাদের ছেলে খারাপ হয়ে যাচ্ছে, তো তারা ছেলেকে শাসন করার চেষ্টা করে। এবার ব্যাপারটা ছিল যে ছেলেটা যখন ছোট ছিল, মানে এটা ওর মায়ের কাছ থেকে শুনেছে, মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছে যে ছেলেটা যখন ছোট ছিল, তখন ওকে বাড়িতে খুব লাই দিত। যে ছেলে ঠিক আছে একটু আ মানে বাজে কথা বলছে তো কি হয়েছে? ছোট ছিল হাসতো। তারপরে কোনো হয়তো একটা কিছু ভুল করলো, অন্যায় করলো, বাড়ি থেকে শাসন করত না। এবার যা হয় আরকি, যদি একটি ছেলে হোক বা মেয়ে, তাকে যদি ছোট থেকে শাসন না করা হয়, তাকে যদি এটা বোঝানোই না হয় যে সে ঠিক করছে না ভুল করছে, তাহলে দিন, দিন যেটা হয় আস্তে, আস্তে তার পাওয়ার আরো বেড়ে যায় এবং একটা টাইমের পর কিন্তু সে হাতের বাইরে চলে যায়। তো ওই লোকটির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদমই সেরকম হয়। এবার যখন এই ১৫-১৬ বছর বয়স হয়ে গেল এবং সে যখন বাড়িতে থাকতো না, পড়াশুনো করতো না, পাড়ায়, পাড়ায় ঘুরে বেড়াতো মেয়েদেরকে, ইভেন শুধু মেয়েদেরকে নয়, মানে সে তার নিজের বয়সের থেকে অনেক বেশি বয়স্কা মহিলাদেরকেও উল্টোপাল্টা কমেন্ট করত। তো এই কথা বাড়িতে জানানো হয়। তো ১ম বাড়ির লোক আবার বিশ্বাসও করত না।
পরে যখন দেখছে যে অনেকে বলছে, তো তখন তারা একটু শাসন করার চেষ্টা করে। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এবারে ঘটনা হচ্ছে যে ওই লোকটার এতটাই বাজে ব্যবহার ছিল যে ওদের বাড়ির পাশ দিয়ে বলুন বা ও ছেলেটা যেখানে থাকতো তার পাশ দিয়ে কোনো মেয়ে মহিলারা না যেতে একটু অস্বস্তি বোধ করতো। কারণ হাঁ করে তাকিয়ে থাকতো। একদমই বাজে টাইপের বলা যেতে পারে। এবার ওর সাথে অন্য পাড়ার হয়তো কোনো ছেলেদের কোনো একটা ঝগড়া হলো, তো ছেলেটা গিয়ে মারপিট করে আসতো। সব রকমের খারাপ স্বভাব আরকি লোকটার মধ্যে ছিল। এবং লোকটাকে যখন কেউ বলতো যে, "তুই এরকম খারাপ কেন করেছিস?" বা তোর এরকম করাটা ঠিক না। ওর বাড়িতে এসে যখন বলতো, তখন নাকি ওই লোকটা চেঁচিয়ে, চেঁচিয়ে বলতো, "আমার ক্ষতি তোরা কেউ করতে পারবি না। আমি যা করেছি বেশ করেছি। আরো বেশি করে করব। তোদের যা করার করে নে।" এই লেভেলের আরকি মানসিকতা, বুঝতেই পারছেন। এবার ছেলেটির যে মা ছিল, সে তো ছোটবেলায় ছেলেটিকে কিছু বলতো না। এবার বড় হওয়ার পরে মা একটু আধটু যদি শাসন করতে যেত, ছেলেটা ওকে ছেলেটা নিজেরই মাকে মারতে আসার জন্য তেড়ে আসতো। পারলে মেরে দেয় আরকি, এরকম। এবার সেই ভয়ে ছেলের মা-বাবা বা ছেলেকে কিছু বলতো না। যেটুকু বলবে ভেবেছিল সেটুকুও বলা বন্ধ হয়ে গেল। এবার শান্তনু যেটা লিখেছে যে, ওর দিদি একবার ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তো ছেলেটা বাইরে দাঁত মাজছিল। তো দিদিকে দেখেও একটা বাজে কমেন্ট করে এবং সেটা নিয়ে ওদের পরিবারের সাথে একটা ঝামেলা হয়। শান্তনুর বাবা-মা গিয়ে ওদের বাড়িতে বলে আসে যে, "আমার মেয়েকে এভাবে কেন বলেছে?" ওই যে বলে যে, যারা জানে যে তাদের ছেলের দোষ আছে, তা সত্ত্বেও তারা একটা এমন ভাব করে যেন তাদের ছেলে কোনো দোষই করেনি। এবার এদের সাথেও একটা শত্রুতা টাইপের হয়ে গেল এবং সেই শত্রুতার জেরে ওই যে লোকটার এতটাই বাজে মেন্টালিটি ছিল, ওদের বাড়িতে রাতের বেলা নোংরা ফেলে যেত। একটা ঝুড়ি করে রীতিমতো পচা-ধচা জিনিস প্রত্যেকে জোগাড় করে ওদের বাড়িতে ফেলে গেছে। সেটাও ১ দিন ২ দিন নয়, দিনের পর দিন এই কাজ করেছে। যাই হোক, তো আশেপাশের লোকেরা সবাই ব্যাপারটা বুঝতে পারে যে ছেলেটা এই কাজটা করেছে। তো তার বাড়িতে গিয়ে বলে আসে, সেটা নিয়েও একটা অশান্তি হয় এবং এগুলো কিন্তু বেশ অনেকদিন আগে থেকেই চলছিল। এবার ছেলের মা ভাবছে যে ছেলের কি মাথা-টাথা খারাপ হয়ে গেল নাকি? তাহলে ছেলেকে একটা বিয়ে দেয়া দরকার। দেখবেন অনেক পরিবারই ভাবে একটা সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে বিয়ে দিয়ে দাও। পরের মেয়ে আসবে বাড়িতে, সে তারপরে এই ধরনের একটা খারাপ জিনিসকে সারা জীবন ঝেলবে। কি আছে, আমার ছেলের ইচ্ছে হলে তার সাথে ভালো করে কথা বলবে, না ইচ্ছে হলে বলবে না। তাদের কাছে সেই বাড়ির অন্য বাড়ির সেই মেয়েটির কোনো দামই থাকে না। এবার ওই জায়গার মধ্যে তো সবাই একে এবং এর পরিবারকে খুব ভালো মতো চেনে। কেউ তো আর নিজের মেয়েকে ওরকম একটা ছেলের সাথে বিয়ে দেবে না। তো তারা আবার দক্ষিণ ২৪ পরগনার একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটি মেয়েকে বিয়ে করিয়ে হঠাৎ করে নিয়ে আসে। এবং যখন বিয়ে করিয়ে নিয়ে আসে, আশেপাশের কোনো লোক জানতও না যে এই ছেলেটার বিয়ে হয়েছে। ইচ্ছে করেই ওরা জানায়নি, যাতে কেউ যদি বিয়েতে ভাঙচি দেয়, যদি বলে দেয় যে ছেলেটা ভালো না, আপনারা কেন বিয়ে দিচ্ছেন? এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মেয়েটির যে বাড়ির লোক, তারা একদমই নিম্ন মধ্যবিত্ত ছিল, অতটা পড়াশুনোও জানতো না। তো গ্রামের দিকে কি হয়, মানে মেয়েদের না বিয়ে ঠিক হলে ওরা ভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়া যায়। তো ওরকমই ২-৩ দিনের দেখাশোনাতে বিয়েটা হয়ে গেছে। এবার মেয়ের বাড়ির লোক দেখবেন এখনো গ্রামের দিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রামে যে ওয়েস্ট বেঙ্গল, বিহার এসব দিকের গ্রামে এখনো কিন্তু এই প্রথাটা আছে যে একবার যদি ছেলের বাড়ির লোকের পছন্দ হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে পার করে দাও। যদি বিয়ে ভাঙচি দেয় কেউ বা কিছু একটা হয়, সেটা কিন্তু হয়। এবার ওরা গরিব হলেও এরা অনেক রকম মিথ্যে কথা বানিয়ে-টানিয়ে বলেছে যে, "আমরা খুব বড়লোক, আমার ছেলে এই করে, আমার ছেলে ওই করে, ব্যবসা আছে।" এই সমস্ত বলে ঐরকম একটা চরিত্রহীন ছেলে যে কিছুই করে না, বড়, বড় কথা বলে মেয়ের বাড়ি থেকে ৳৪০,০০০ তারা ক্যাশ নেয় এবং ছেলের জন্য একটা সোনার আংটি এবং মেয়েকে তাদের সাধ্যমতো কিছু, কিছু সোনার জিনিসও দিয়েছে। তো ওদের লোকের ওদের জায়গাটা না বারুইপুর তখন একটা গ্রামের মতো ছিল। আমি আজ থেকে ১০-১১ বছর আগেকার কথা বলছি। তখন অতটা ডেভেলপ করেনি। তো আশেপাশের লোকেরা অবাক যে খুব উলুধ্বনিও হচ্ছে, আম প্রদীপ জ্বালানো হয়েছে, কি না বউ নিয়ে এসছে। এবার আশেপাশের লোক ভাবছে যে এই ছেলেটার বিয়ে কি করে হলো? কোন লোক একে নিজের মেয়ে দিল? এরকম একটা চরিত্রহীন ছেলেকে।
তো যাই হোক, তারপরে আস্তে আস্তে সবাই জানতে পারে যে এইরকম দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে ওদের কোন আত্মীয় থাকে, সেইখান থেকে একটা গ্রাম থেকে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসছে। এবং তারা বাড়িতে একটা ছোট্ট করে বৌভাতের অনুষ্ঠান করে এবং তাতে মেয়ের বাড়ির লোক কয়েকজনে আসে। যাই হোক, এবার বিয়ে যখন হয়ে গেছে, তো আশেপাশের লোকজন ভাবে যে ঠিক আছে, যদি বিয়ের পরে ছেলেটা শুধরে যায়, বিয়ে তো এখন হয়েই গেছে, আর তো এখন এসব নিয়ে বলে কোনো লাভ নেই। মেয়েটা সংসার করতে এসেছে, যদি ভালো করে সংসার করতে পারে, মেয়েটা যদি পারে ছেলেটাকে ভালো করতে, স্বভাব চরিত্র ঠিক করতে, তাহলে ভালো। তো আশেপাশের লোকেরা মেয়ের বাড়ির লোককে বা বউটাকে কেউ কিছু বলেনি, যে ঠিক আছে ওদের ব্যাপার, ওরা বুঝে নিক। আর সত্যি বলতে কি, যেটাও লিখেছে যে ওই ফ্যামিলিটাকে কেউই মনে মনে পছন্দ করতো না। হয়তো অনেকে সামনাসামনি কিছু বলতো না, বাট পছন্দ কেউই করতো না, কারণ সবাই জানে ছেলেটার মুখের ভাষা খুব খারাপ ছিল। মানে খুব গালিগালাজ করতো, ইভেন নিজের বাড়ির লোককেও গালিগালাজ করতো, এতটাই খারাপ ছেলে। তো কেউ আর কিছু বলেনি। যাই হোক, এবার বিয়ের কিছুদিন, মানে ওই ধরুন মাস ২ সবকিছু ঠিকঠাক চলে। মানে ছেলেটা এর মাঝখানে কারোর সাথে কোনো ঝামেলাও করেনি, অশান্তিও করেনি, কোনো মেয়েকে দেখে টোন টিটকারিও করেনি, কিছুই না। ভেবেছে সবাই যে ঠিক আছে ছেলেটা হয়তো বদলে গেছে। এবার হঠাৎ একদিন ওদের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি। এবার এদের যেহেতু মানে শান্তনু যে ইমেলটা করেছে, ওদের বাড়িটা ছিল ওদের মাঠের একদম পাশে। তো ওরা বাইরে বেরোলে দেখতে পেত। তো দেখছে যে বউটাকে, মানে ছেলেটা যাকে বিয়ে করে এনেছে সেই বউটাকে মারতে মারতে ওই মাঠের কাছে নিয়ে এসছে, ঘর থেকে মারতে মারতে। তো মানে ওইভাবে মেয়েটাকে মারছে, আর মেয়েটা এমন কিছু বয়সও না, মানে অল্প বয়সী একটি মেয়ে। তো আশেপাশের লোকজন ছুটে গেছে যে কি ব্যাপার, বউকে মারছো কেন এরকম। তো ছেলেটা মারছে এবং ছেলেটার মা ঘরের ভিতর থেকে বকবক করছে। তো যখন আশেপাশের লোকেরা গেছে, গিয়ে যখন জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, আপনাদের বউকে এভাবে মারছেন কেন, মাত্র ২ মাস হয়েছে, মেয়েটা বিয়ে হয়ে এসছে। তখন ছেলেটার মা বলছে যে মেয়েটা নাকি মানে বেশি করে খায়, মানে মেয়েটা নাকি দুপুরবেলা অনেক বেশি ভাত খায়, যে পরিমাণ ভাত নাকি ওনার ছেলেও খায় না। মানে কথাগুলো ও লিখেছে শান্তনু, যে এই ধরনের একটা অ্যালিগেশন দেয়, মেয়েটা নাকি ভাত বেশি খায়, তার সাথে তরকারি মাছ ডিম যা হয় সেটা নাকি বেশি খায়। এবং মেয়েটা নাকি সেদিন ভাত রান্না করছিল, এবং ভাত রান্না করতে গিয়ে মেয়েটা যখন হাঁড়ি থেকে ভাতের ফ্যান গালছিল, তখন নাকি কিছু ভাত ওই ফ্যানের সাথে মাটিতে পড়ে যায়। এবং বলছে যে একে তো বেশি ভাত খায়, তার মধ্যেও ভাত নষ্ট করেছে, সেই জন্য নাকি ওর বড়কে মারছে। এবং এমনই মারছে চড়-থাপ্পড় যে ঘরের উঠোন থেকে বাইরে চলে এসছে মেয়েটা। তো আশেপাশের লোক শুনে তো ভীষণ হতবাক যে এইটা কোনো কারণ হলো। আর মানে ছেলেটার মা কিন্তু যথেষ্ট শক্ত সবল, বলছে যে মেয়েটার তো বেশি বয়স না। তো ওর মায়ের উদ্দেশ্যে বলছে যে তুমি তো ভাতটা তাহলে গালতে পারতে, কেন মেয়েটাকে দিয়েছো, ও তো অন্যান্য কাজও করতো, তুমি অন্যান্য কাজ দাও ওকে। এইবারে আশেপাশের লোকজন যে বউকে মারা নিয়ে এত কথা বলবে বা তারা যে প্রতিবাদ করবে, সেটা হয়তো ওই ফ্যামিলিটা বুঝতে পারেনি। তো তারা তখন দেখছে যে আশেপাশের লোকজন অবজেকশন দিচ্ছে, তো তারা তখন ও বউ মানে তাদের ওই ছেলের বউকে মারধর করা বন্ধ করে, এবং ছেলেটা তো অনেক রাগ ফাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়েও যায়। এইবারে মানে শান্তনু যেটা লিখেছে, যে ওরা কিন্তু মাঝে মধ্যেই দেখতো যে ওই ছেলেটা এবং তার ফ্যামিলি মাঝে মধ্যেই বউটাকে মারধর করতো এবং অত্যাচার করতো। তো এই জিনিসগুলো পাড়ার লোকেদের মনে একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু যেহেতু মানে সবাই জানতো যে ছেলেটা ভীষণই বাজে একটা ছেলে, সেইজন্য সবাই প্রতিবাদ করলেও খুব বেশি কিছু বলতে পারত না। কারণ ছেলেটা সবাইকে উল্টোপাল্টা কথা বলতো। এবার আস্তে আস্তে যেটা হলো, যে বউটি যে ছিল সে মাঝে মধ্যেই বাপের বাড়ি গিয়ে থাকতো। যখন খুব মারধর করতো, কিছুদিন গিয়ে বাপের বাড়িতে থেকে আসতো। এভাবেই চলছিল, এবং আশেপাশের সমস্ত লোকই জানতো যে ছেলেটার স্বভাব চরিত্র খুবই খারাপ, এবং ছেলেটির মানে মা-বাবা ছেলেটিকে অধিকাংশ সময়ই সমর্থন করে। তো তারা বুঝতেই পারতো যে এই ফ্যামিলিতে তো কোনোদিনও সুখ শান্তি আসবে না। তো এভাবেই বেশ কিছুদিন যায়, এবং তারপরে একদিন জানা যায় যে ছেলেটির যে ওয়াইফ সে প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট হওয়ার পরেই তারা বউকে বাপের বাড়ি দিয়ে আসে, এবং বাপের বাড়ি থেকে মানে অত গরিব, বাট তার মধ্য থেকেই তারা কিন্তু তাদের মেয়ের সম্পূর্ণ ডেলিভারির খরচাপাতি সবটা চালায়। এবং ছেলেটির মানে ছেলেটি কিন্তু তার বউয়ের কোনো দায় দায়িত্ব সেভাবে নেয়নি। এবং একদিন পাড়ার লোকেরা জানতে পারে
যে বউটার নাকি একটা ছেলে হয়েছে। এবার ছেলে হয়েছে জেনে এই মানে বাড়ির লোকের তো বেশ আনন্দ। তারা কিছুদিন পরে বেশ ঘটা করে তাদের ছেলের বউকে নিয়ে এলো, নাতিকে নিয়ে এলো এবং যে ছেলেটির আরকি ওয়াইফ, যে আরকি বাবা, সে তো আশেপাশের লোকদেরকে বেশ আনন্দ করে বলছে। মানে তার তখন একটুখানি ভাবমূর্তি চেঞ্জ হয়েছে। এবার সবাই ভাবলো যে হতে পারে বাবা হয়ে গেছে, এবার হয়তো ছেলেটার স্বভাব চরিত্র চেঞ্জ হবে। এবার হয়তো সে মানুষের সাথে বাজে ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, মেয়েদেরকে টোন-টিটকিরি করা এগুলো হয়তো কমবে। এবং যখন ওই বাচ্চাটাকে নিয়ে তার বউ বাড়িতে আসে, তখন কিন্তু কিছুদিনের জন্য সবকিছু ঠিকঠাক থাকে। বাড়িতে ওরকম আর অশান্তি হচ্ছে না। আ কোনো মারধর হচ্ছে না। পাড়ার লোকেরা একটু স্বস্তি পায় যে ঠিক আছে মেয়েটা অনেক কষ্ট করেছে, এবার হয়তো সবকিছু ভালো হবে। কিন্তু মাস ৩ কি সবকিছু ঠিকঠাক থাকে। যেই ৩ মাস হয়ে যায়, তারপর থেকে আবার বউটার উপরে অত্যাচার করত। এবং যখন বউটাকে মারধর করত আগে, তখন কিন্তু বউটি কিচ্ছু বলত না। চুপচাপ মার খেত পড়ে। কিন্তু এবার যখন বউটাকে মারধর করতে যায় বা ওর বর যখন উল্টোপাল্টা কথা বলত, তো তখন মেয়েটা কাঁদতে কখনো বলত যে, "তুমি ছেলে একটু দুধ খাবে, তার জন্য তুমি দুধ আনো না। আমার খাওয়া-দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ভালো-মন্দ কিছুই খেতে পাই না। তুমি কি ভেবেছ যে তুমি শুধু আমাকে মারধরই করে যাবে? তুমি কি বিয়ে করেছিলে এইজন্যই?" এবার বুঝতেই পারছেন, আশেপাশের বাড়ির লোকজন, ইভেন শান্তনুদের বাড়িটাও তো মাঠের এপাশে ছিল। ওরাও অনেক সময় অনেক কথা শুনতে পেত। এবং সকলেরই কিন্তু খুব খারাপ লাগতো মেয়েটির জন্য। কারণ ওরা ভেবেছিল যে ছেলেটা বাজে ছেলে, স্বভাব চরিত্র বাজে, সবকিছু একদিকে। কিন্তু এবার হয়তো যখন ওর নিজের বাচ্চা হয়েছে, এবার হয়তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। বাট আনফরচুনেটলি সেরকম কিছুই হলো না। অনেকেই ভাবে যে বাচ্চা এলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু ভালো হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়তো খুব কম ক্ষেত্রেই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ অত সহজে বা অত চট করে বা একটা বাচ্চার জন্য যে চেঞ্জ হয়ে যাওয়া সেটা হয়তো অতটা হয় না। তো এক্ষেত্রেও হলো না। এবার বুঝতেই পারছেন, মেয়েটাকে প্রচণ্ড মারধর করত। বাচ্চাটাকেও দেখতো না। বাচ্চাটা ধুলোয় গড়াগড়ি খেত, খেলাধুলো করত। বাচ্চাটাকে দেখে বোঝাই যেত যে ওকে সেভাবে আদর ভালোবাসায় ওই বাড়িতে কেউ বড় করছে না। বাচ্চাটার জন্য শুধুমাত্র ওর মাই একটু চিন্তা করত। মায়ের পক্ষে আর কতটা সম্ভব? সারাদিন সংসারের কাজকর্ম করে কতটাই বা করতে পারবে? ছেলেটি কোনো খরচা ছেলেটির বাবা কিন্তু দিত না। বাচ্চাটার বাবা তার কোনো খরচাপাতি সেভাবে দিতে চাইত না। মেয়েটির বাড়ির লোক প্রচণ্ড গরিব। তার বাবা মাসে আসতো, জিনিসপত্র নিয়ে আসতো। এনে হয়তো দিত। এইভাবেই কিছুদিন চলল। এবার ওই যে বললাম যে মেয়েটির যে বাপের বাড়ি তারা খুবই গরিব ছিল। এবার তাদেরই সংসার কোনো রকমের চলে। এবার তাদের পক্ষে মেয়ের বাড়িতে এসে মেয়ে এবং নাতির জন্য জিনিসপত্র দেয়া, খাওয়া-দাওয়া দেওয়া, জামা-কাপড় অনেক কিছুই তো লাগে। এগুলো দেওয়া সম্ভব নয়। তো মেয়েটি কি করতো মাঝে মধ্যেই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যেত। এবার যাই হোক একদিন মেয়েটা খুব কান্নাকাটি করতে আসে আরকি। দেখছে মাঠের পাশ দিয়ে আসছে। তো আজকের ঘটনাটা যে পাঠিয়েছে শান্তনু, তো ও লিখেছে যে ওর মা শান্তনুর মা মেয়েটাকে জিজ্ঞেস করে যে, "কি তুমি কাঁদছো কেন?" বলছে, "কি করব বলো? এখানে আমার স্বামী আমাকে দেখে না। বাচ্চাটার জন্য আরকি যা প্রয়োজনীয় কিছুই সেভাবে দেয় না। এতদিন আমার বাড়ি থেকে অনেক করেছে। এখন আমার বাবাই অসুস্থ হয়ে গেছে। আমাদেরই ঠিকমতো খাওয়া জুটছে না বাড়িতে। তো এমতাবস্থায় আমি আর ওখানে কি করে থাকবো? আমি তো কিছু উপকারও করতে পারছি না। তাই ভাবলাম যে আমরা দুজনে যদি এখানে চলে আসি, তাহলে দুটো পেট অন্তত কমবে। তো সেই জন্যই আসছি। কিন্তু আমি জানি এই বাড়িতে ঢোকা মানেই আবার অশান্তি হবে। আবার আমায় হয়তো মারধর করবে।" এবার এগুলো শুনে না সকলেরই মনটা খুব খারাপ হয়ে যায়। তো তখন পাড়ার লোকেরা ঠিক করল যে, "না, এটা তো এভাবে চলতে দেয়া যায় না। আমরা ওদের বাড়ি যাবো। কয়েকজন মিলে ওদের বাড়ি যাবো। গিয়ে ছেলেটাকে বোঝাবো। ছেলেটার বাবা-মাকে বোঝাবো যে, কেন এরকম একটা মেয়েকে বিয়ে করে এনে অত্যাচার করছে? কেন এগুলো করছে?" তো ওরা যায় এবং গিয়ে কথা বলে। কিন্তু ওরা ভেবেছিল যে কথা বললে বা সবাই মিলে যখন বিষয়টা তুলে ধরবে সামনে, তখন হয়তো ছেলেটা মানতে বাধ্য হবে। কারণ সত্যিই তো ওরই সন্তান, সে এরকম অবহেলা পাচ্ছে এটা তো ঠিক না। আর ওদের যে ক্ষমতা নেই একেবারে সেটাও নয়। তো বলল কিন্তু বলে না সেরকম কোনো লাভ হলো না। কারণ বুঝতে পারল যে ওরা একেবারেই উদাসীন। যে ছেলেটা মেয়েটির যে বর সে এতটাই খারাপ চরিত্রের, এতটাই খারাপ লোক
সে ওই লোকগুলোর সামনে বলছে, "ওকে আসতে কে বলেছে? ও চলে যাক ছেলে নিয়ে। ও বাপের বাড়িতে ছিল, এসছে কেন এখানে? ওর বাবা ওকে খাওয়াতে পারছে না, তা ও কি ভেবেছে আমি খাওয়াবো ওকে?" মানে একদম ওর কোনো দায়িত্ব নিতেই চাইছে না। এবং আরো একটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে, যেহেতু মেয়েটা একটা প্রত্যন্ত গ্রামের গরিব বাড়ির মেয়ে, তো এরা তো এতটা বোঝে না। এই যে বিয়েটা হয়েছিল না, এটা শুধুমাত্র সোশ্যাল ম্যারেজ হয়েছিল। এর কোনো রেজিস্ট্রি হয়নি। তো মানে এতটাই বাজে, সে সবার সামনে বলছে যে, "ওর সাথে আমার বিয়ে হয়েছে, তার প্রমাণ কি আছে? ও নিয়ে চলে যাক। আমি তো আরেকটা বিয়ে করতেই পারি। কি সমস্যা আছে?" তো পাড়ার লোকজনেও তো অবাক হয়ে যাচ্ছে যে, এই ছেলেটার এতটা খারাপ, মানে খারাপ, ও যে ছেলেটা যে খারাপ সেটা সবাই জানতো। কিন্তু ও যে এই লেভেলের খারাপ সেটা না, মানে পাড়ার লোকও মানে জাস্ট বিশ্বাস করতে পারছে না। তো পাড়ার লোকেদেরও কিছু লোকের সাথে খুব ঝামেলা হয়। তারা বলছে যে, "তুমি কি ভেবেছো যে তুমি এরকম একটা বিয়ে করেছো, একটা বাচ্চা হয়েছে, এবার তুমি একে ঘাত থেকে ঝেড়ে ফেলবে? আমরা সেটা হতে দেব না।" তো যাই হোক, তখনকার মতো একটা ঝামেলা হলো এবং ছেলেটাকে বলা হলো, "তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার তোমার বিষয়ে আমরা কিন্তু পুলিশে জানাবো। তুমি এরকম করছো।" এবার এখানে একটা ব্যাপার, আ যেটা শান্তনু লেখেনি, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারছি এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে জানেন তো, যখন কারোর সংসারের মধ্যে তার নিজের লোকই তাকে পছন্দ করে না, নিজের লোকই অশান্তি করে, নিজের লোকই ভালো রাখতে চায় না, তখন কিন্তু বাইরের লোক যতই অ্যাক্টিভ হোক না কেন, বাইরের লোক যতই চাক যে আমরা গিয়ে ওদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বা আমরা গিয়ে ওদের ভিতরের সম্পর্কটাকে ঠিক করব, এটা কিন্তু হয় না। আর গা জোয়ারি করে কিন্তু মানে কোনো জায়গায় হয়তো সামান্য খাওয়া পরাটুকু পাওয়া যায়। কিন্তু সম্মান, ভালোবাসা, কেয়ার এগুলো কিন্তু কখনোই জোর করে পাওয়া যায় না। আর ছেলেটা বাই নেচারই প্রচন্ড বাজে ছিল। অনেক ছোটবেলা থেকে, মানে ১৫-১৬ বছর বয়স থেকেই ছেলেটা খারাপ হয়ে গেছে। তো তাকে মানে থানা পুলিশের ভয় দেখিয়ে তাকে একজন বাবার দায়িত্ব পালন করানো, এটা সত্যিই তো সম্ভব নয়। এবার ছেলেটাকে যখন পাড়ার লোকেরা বেশ ভালো করে একটুখানি হুমকি-টুমকি দিয়ে বলে যে, "তোমাকে তোমার দায়-দায়িত্ব পালন করতেই হবে এবং মেয়েটাকে ওভাবে মারধর করা যাবে না। তোমাকে ছেলের যাবতীয় খরচাপাতি দিতে হবে।" তখন ছেলেটা একটু ভয় পেয়ে যায়। ভাবে যে এটা নিয়ে যদি আবার বেশি বাড়াবাড়ি হয়, তো তখন ছেলেটা গড়রাজি হয়। এবার ২-৩ দিন সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু মানে ওরা মেয়েটাকে প্রচুর যে মারধর করেছিল এরপরে তা নয়। কিন্তু ওর উপরে ভিতরে, ভিতরে মানসিক নির্যাতন চলতে থাকে। এবং সেই মানসিক নির্যাতন একটা এমন পর্যায়ে পৌঁছে যায়, এবার যেহেতু মেয়েটার বাচ্চা ডেলিভারি হয়েছিল, তারপরে মেয়েটার কিছু শারীরিক সমস্যা তৈরি হয়েছিল। যেমন রক্ত শরীরে খুব কম হয়ে গেছিল এবং তার মধ্যে মেয়েটিকে ঠিকমতো খাওয়া-পরা দিত না। আর মেয়েটিও একদম গ্রামের একটা মুখ্য-সূক্ষ্ম মেয়ে। সেও জানত না যে তার কি করা উচিত, কি করা উচিত নয়। আর চরম অবহেলা সবকিছুর মধ্যে থাকতে, থাকতে তার মধ্যে মানসিক নির্যাতন। খালি মেয়েটাকে বলত যে, "তুই এই বাড়িতে সংসার করবি? তুই এই বাড়িতে সংসার আমার সাথে করতে পারবি না। তুই আমার পাড়ার লোককে এই বাড়িতে এসে আমার এই ভাত খেয়ে আমার বাড়িতে থেকে তুই আমার বিরুদ্ধে পাড়ার লোককে জড়ো করছিস? দেখ তোর পরিণতি ভালো হবে না।" এরকম করে নাকি ওকে শাসাতো। এবার মেয়েটা এগুলোতে না খুব ভয় পেয়ে যেত। আর মেয়েটা বলত যে, "আমি কাউকে কিছু বলিনি। সবাই দেখতে পায় যে তুমি আমাকে যে মারধর করো, ঘর তো ছোট, মারধর করতে, করতে বাইরে চলে আসে। বলছে, "এটা সবাই জানে, সবাই দেখতে পায়, সবাই সবকিছু শুনতে পায়। আমার কাউকে কিছু বলার দরকার পড়ে না।" মানে এরকম কথাবার্তা ওদের মধ্যে প্রচুর হয়েছে। ওকে বলেছে, "তোকে তো তুই কিন্তু সংসার করতে পারবি না।" এরকম করে ওকে বারবার বলত। এবার এই করতে, করতে যেটা হলো সেটা হচ্ছে মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ল। এবার অসুস্থ হয়ে পড়েছে, মেয়েটাকে তো কিছু ডাক্তার-ফাক্তার দেখায় না। আর মেয়েটির যে শাশুড়ি মা, সে এতটাই বাজে ছিল, সে কিন্তু বুঝতে পারত। কিন্তু সে খালি বলত ওই কাজ করতে হবে, মানে কাজ যাতে করতে না হয়, তার জন্য নাকি মেয়েটা শরীর খারাপের বাহানা করে, মাইন্ড ইট, বাহানা করে নাকি ওরকম করে শুয়ে থাকে। এবং যখন মেয়েটা অসুস্থ হতো, তো কিছু না হলেও কিছু কাজ বাচ্চাটার জন্য করতে হতো। তো এইরকম করতে, করতে একটা এমন সময় এলো যখন কিন্তু মেয়েটা মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেলে, মানে পুরো কনশাস আর নেই। মানে মেয়েটা আনকনশাস। তো যাই হোক, তখন বুঝতে পেরেছে যে বেগতিক কিছু একটা হয়ে যেতে পারে। তো তখন তড়িঘড়ি করে ওরা একটা মানে ওখানকারই একটা কোন স্বাস্থ্য দপ্তরে নিয়ে যায়। তো সেখানে গেলে স্বাভাবিকভাবেই কিছু ঘন্টার মধ্যেই মেয়েটি মারা যায়। এবার যখন মারা গেল, তখন মানে এই লোকগুলো এতটা মানে এদের যে কত রকমের রূপ! সত্যি বলতে কি, ও যেটা লিখেছে
যে আপনি বিশ্বাস করবেন না দিদি, যেদিন মেয়েটা মারা গেল, ওই বউটা, সেদিন ওর বর, ওর শ্বশুর-শাশুড়ি মানে পুরো যাকে বলে চিৎকার করে, করে কাঁদছে। মানে ওদের দেখে সেই সময় মনে হবে না যে ওর এই বরটাই ওকে এরকম মারধর করত, বিয়ের ১-১.৫ মাস পর থেকে। দেখে মনেই হবে না ওর এই শাশুড়ি ওকে ঠিকমতো খেতে দিত না। সে একেবারে মরা কান্না বলতে একেবারে যা করে বুক ফাটিয়ে চিৎকার করে, করে কাঁদছে। এবার মেয়েটা যখন মারা গেল, তখন আর লোকেরা কি বলবে? আর ওরা বলছে যে, "আমরা তো নিয়ে গেছিলাম, চিকিৎসা করাতাম।" মানে ওরা যে মিথ্যে কথা বলছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছে যে ওরা মিথ্যে কথা বলছে। ওরা এর আগে কোনো চিকিৎসা করায়নি। যাই হোক, আর যেহেতু ওর বাচ্চা হওয়ার সময় একটা কিছু সমস্যা হয়েছিল, তো বলে যে সেটা তো হয়েছিল, সেখান থেকেই ওর শরীর খারাপ, সেখান থেকেই নাকি মেয়েটা মারা গেছে। এবার যাই হোক, মারা গেছে আর অত ইনভেস্টিগেশন ও হয়নি, কিছু হয়নি। মেয়েটা যে আগে থেকেই অসুস্থ ছিল সেটা অনেকেই দেখে বুঝতেও পারত। এবার মেয়েটির যে বাপের বাড়ির লোক তারা তো কাঁদতে, কাঁদতে আসে। এসে আর কি বা পাবে? এসে তারা চলে যায় এবং এরপরে ঠিক মেয়েটির যখন শ্রাদ্ধ শান্তির কাজ হয়, সেদিন মেয়েটির যে বাবা আরকি বাচ্চাটার দাদু, সে বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এবং সে নাকি যখন বেরোচ্ছিল মানে এটা ১ম এ পাড়ার লোকেরা জানতো না। কিন্তু ওই ভদ্রলোক মেয়েটির আরকি বাবা, সে যখন বেরোচ্ছিল সে কাঁদতে, কাঁদতে বলে যে, "আমার মেয়েটাকে তো আপনারা একটুও দেখেননি। আমি খুব অসুস্থ মানুষ। আমি তো ডাল ভাত মানে খেয়ে নিজেই ডাল ভাত খেয়ে থাকি। কিন্তু আমি যদি এখন আমার এই নাতিকে আপনাদের কাছে রেখে দিই, তাহলে আমার নাতির অবস্থা আমার মেয়ের মতোই হবে। আমার মেয়ে অনেক কষ্ট করে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল। আমি এর ক্ষতি হতে দেব না। আমি যদি ডাল ভাত খাই, আমি বাচ্চাটাকেও ডাল ভাত খাইয়েই বড় করব। কিন্তু এই বাড়িতে আমি রাখব না।" এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ভদ্রলোক যখন কাঁদতে, কাঁদতে মানে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাচ্চাটার বাবা, বাচ্চাটার ঠাকুমা, দাদু একবারের জন্য বলল না যে, "না, না আমরা বাচ্চাটার দায়িত্ব নিচ্ছি বা আপনার মেয়ে চলে গেছে এটা খুব খারাপ ব্যাপার। কিন্তু আমরা বুক দিয়ে আগলে রাখছি আমাদের নাতিকে।" সেটা কিন্তু একবারের জন্যও বলল না। অথচ এই নাতি হয়েছে বলে ওরা ১ম ২ দিন খুব নাচানাচি করেছিল। আশেপাশের লোকদেরকে বলেছিল, "আপনারা বাড়িতে এসে একদিন মিষ্টি খেয়ে যাবেন।" যদিও সেই মিষ্টি কোনোদিনই আর খাওয়ানো হয়নি ওদের। তো শান্তনুদের বাড়িতেও নাকি ওর মা এসে বলেছিল, "একদিন বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাবেন।" তো মানে সবাই বুঝতেই পারছে যে ছেলেটা মানে রীতিমতো হাসি ঠাট্টা করছে, সিগারেট খাচ্ছে যে ঠিক আছে ভালোই হয়েছে একদিক থেকে। মানে এরকমই একটা আরকি তাদের চোখে মুখে ভাব। এবং ওনারা কাঁদতে, কাঁদতে বেরিয়ে যাচ্ছে মেয়েটির মা, মেয়েটির কিছু আত্মীয়স্বজন, ওর বাবা। একবারের জন্য ওর বাড়ি থেকে মানে বাচ্চাটার বাবা পর্যন্ত একবারও বলল না যে, "না ওকে নিয়ে যাবেন না" বা এটাও বলল না যে বাচ্চাটার ভরণ-পোষণের টাকা-পয়সা কিছু অন্তত দেব। কিছু বলল না। যাই হোক ওরা নিয়ে চলে গেল এবং পুরোটা কিন্তু পাড়ার লোকেরা দেখল এবং তারা কোনো সাক্ষী রইল। তো প্রচন্ড আরকি একটা মানে আশেপাশের যত লোকজন ছিল তাদেরও খুব খারাপ লাগে। যে এতটা মানে পাষণ্ড কোনো মানুষ কি করে হতে পারে? আর সত্যি বলতে কি একটা মানুষ যখন এতটা মানে চরিত্রের দিক থেকে এতটা খারাপ হয়, কোনো দায়-দায়িত্ব নেয় না। নিজের স্ত্রীকে জেনে বুঝে অবহেলা করেছে, দিনের পর দিন মারধর করেছে। ভাবছে যে এই পরিবারটা এত ভালো আছে কি করে? আশেপাশের লোকেরা বলে যে অমুক বাড়ির লোক অসুস্থ, তমুক বাড়িতে এই সমস্যা। কিন্তু এই বাড়িতে দেখি এরা ৩ জন একদম দিব্যি আছে। এদের যেন কোনো সমস্যা নেই। অথচ এরা এত পাপ করছে, এত খারাপ করছে। এদের কি কোনো শাস্তি হবে না? এটা না মানে লোকেরা আলোচনা করত। নিজেদের মধ্যেই আলোচনা করত। এবার এই ঘটনার বেশি না মাত্র ৩ মাস পর। মাত্র ৩ মাস পরে ছেলেটাকে একটা মেয়েকে বাইকে করে নিয়ে খুব ঘুরতে দেখা যেত এলাকার মধ্যে। মানে বারুইপুরের বিভিন্ন জায়গার মধ্যে। এবার সবাই তো দেখে ভাবছে বাবা! বউ মরেছে, ছেলেকে নিয়ে চলে গেছে তার দিদা দাদু। এই ছেলের তো মানে বড়ই মানে উড়ছে। মানে বউয়ের শোকটুকুও মানে শোক বলে তো কিছু নেই। এটলিস্ট চক্ষু লজ্জার খাতিরেও যে মানুষ কিছুদিন ওয়েট করবে সেটাও নয়। ৩ মাস হয়েছে কি হয়নি, এখনই একটা মেয়েকে বাইকে করে নিয়ে ঘুরছে। এবং সে বাইকটাও কিন্তু তার বউ মরে যাওয়ার পরে সে কেনে। মানে তার এতই স্ফূর্তি মনে। ভাবুন কিরকম লোক। তো সে বাইকে করে নিয়ে ঘুরছে। এবার ওদের মধ্যেই একজন ছিল, একটি মেয়ে ছিল। ওদেরই আরকি পাশে থাকে আশেপাশের আরকি লোক। মানে ওদের জায়গাটা মানে আধা গ্রাম বলা যেতে পারে। তো মানে ১১-১২ বছর আগে ওই জায়গাটা মানে আরেকটুই আন্ডার ডেভেলপড ছিল।
তো ওই মেয়েটিকে একটা সময় এই ছেলেটা আর কি মানে বেশ উত্ত্যক্ত করতো। তো মেয়েটা একদিন ভাবলো যে এই মেয়েটাকে তো আমার চেনা, চেনা লাগছে। মেয়েটা তো অমুক জায়গায় থাকে, অমুক বাড়ির মেয়ে। আর মেয়েটা কিন্তু পড়াশোনায় ভালো মানে একটা স্ট্যান্ডার্ড বাড়ির মেয়ে। বলছে যে এই মেয়েটা এই ছেলেটার সাথে কেন ঘুরছে? তখন ওই মেয়েটা ঠিক করে যে এই মেয়েটাকে আমি কখনো না কখনো তো দেখবোই, আমি সব বলে দেব। যে এই মেয়েটা যে ছেলেটার সাথে এভাবে ঘুরছে সেই ছেলেটার চরিত্র কতটা খারাপ। ও হয়তো জানে না তাই জন্যই এটা করছে। তো আমি এখানে মেয়েটার নামেও মেনশন করেছে শান্তনু, বাট আমি এখানে আর মেয়েটার নাম নিচ্ছি না। তো মেয়েটা একদিন ওই মেয়েটাকে, যে মেয়েটাকে নিয়ে ওই ছেলেটা বাইকে করে ঘোরে, তার আর কি তার সাথে একদিন দেখা হয়েছে। মানে চিনতো আর কি মেয়েটাকে। মানে খুব যে বন্ধুত্ব ছিল সেটা নয়, বাট চেনা জানার মধ্যে ছিল। তো বলেছে যে, "তুমি ওই মেয়ে ছেলেটার সাথে ঘোরাঘুরি করো কেন?" তো তখন বলছে যে, "আমি তোকে খুব ভালোবাসি। আর আমি ওকে যতটা ভালোবাসি, ছেলেটা আমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে।" তো এই মেয়েটা, যাকে একটা সময় টিজ করতো ছোটবেলায়, তো তখন বলছে মানে ওর না পুরো হাসি পেয়ে গেছে। বলছে যে, "ভালোবাসি মানে? যে ছেলেটা যাকে বিয়ে করলো, সেই বউটাকে শান্তি দিল না। মানে বউটাকে যাকে বলে তিলে, তিলে শেষ করে দিল। যে নিজের বাচ্চার দায়-দায়িত্ব নেয় না, সে আবার একটা তোমাকে ভালোবাসছে, তুমি আবার সেটা বিশ্বাসও করছো? কি করে?" ছেলেটার গার্লফ্রেন্ড এই সমস্ত শুনে বলছে যে, "আমি তো সবই জানি। ও যাকে বিয়ে করেছিল সেই মেয়েটির স্বভাব চরিত্র ভালো ছিল না, মেয়েটি নেশাভান করত, মেয়েটির আলাদা প্রেমিক ছিল। তো একটা ছেলে কত সহ্য করবে?" এবং মেয়েটি নাকি মানে আর কি ওর যে গার্লফ্রেন্ড সে এটাও বলে যে ও আমাকে সবই বলেছে, এবং বলতে, বলতে ও কেঁদেও ফেলেছিল। এবার এসব শুনে মেয়েটা তো হতবাক হয়ে গেছে যে একটা ছেলে কতটা খারাপ মেন্টালিটির হলে সে, যে স্ত্রী যে মারা গেছে, যাকে সে কোনোদিন ভালোই বাসেনি, যার উপরে এত অত্যাচার করেছে, সে এখন তার এই গার্লফ্রেন্ডকে তার ১ম স্ত্রীর সম্পর্কে উল্টো পাল্টা কথা বানিয়ে বলেছে। তো যাই হোক, এই মেয়েটিও তখন বেশ করে বলে যে, "না, এগুলো সব মিথ্যে, আমরা দেখেছি, আমরা জানি।" যাই হোক, এসব বলে সেদিন মেয়েটা চলে আসে। তো এবার ওই মেয়েটা ভেবেছিল যে এই গার্লফ্রেন্ডটা, ছেলেটার গার্লফ্রেন্ডটা সবকিছু শুনে নিশ্চয়ই ব্রেকআপ করে দেবে বা নিশ্চয়ই একটা কোয়েশ্চেন তুলবে। কিন্তু দেখা যায় না, এরকম কিছুই হলো না। ছেলেটির সাথে যেরকম মেয়েটা বাইকে করে ঘুরছিল সেরকমই ঘুরছে। তো এবার ওই মেয়েটি আরেকদিন ওর সাথে জোর করে কথা বলে। আচ্ছা, এই যে কথাটা, তো ও ইউনিভার্সিটিতে যেত। ও একটা ডিসট্যান্সে কোর্স করছিল। তো সেখানেই মেয়েটার সাথে আবার দেখা হয়। তো মেয়েটাকে যখন ডেকে আবার কিছু বলার চেষ্টা করে, তখন ওই ছেলেটার গার্লফ্রেন্ডটা এই মেয়েটাকে উল্টে বলছে যে, "আমি জানি তোমার তোমরা তো খুব গরিব। তাই তোমার আমার বয়ফ্রেন্ডের উপর অনেকদিন থেকেই নজর ছিল। তুমি নিজে একটা বাজে মেয়ে, সেইজন্য তুমি এই সমস্ত কথা বানিয়ে, বানিয়ে বলছো। আমি সবটা জেনে গেছি। তুমি এখন আমাকে যতই এসব বানিয়ে, বানিয়ে বলো, আমি আর তোমার একটা কথাও বিশ্বাস করব না।" শুধু এটুকুই বলে না, ওকে আরো নানান ধরনের উল্টোপাল্টা কথা বলে। এবার এই মেয়েটিও ভাবছে যে আমি নিজে একটা মেয়ে হয়ে একটা অন্য মেয়ের সর্বনাশ দেখতে পারবো না। সেজন্যই আমি ওকে কথাগুলো বলতে গেছিলাম। এখন ও যদি মনে করে যে আমাকে উল্টোপাল্টা কথা বলবে, তাহলে আমারই বা কি দায় পড়েছে ওকে বাঁচানোর? ও যা করছে করুক। তো এরকমই হলো। আর ও কিছু বোঝালো না ওর গার্লফ্রেন্ডকে, এবং যেরকম ওদের সম্পর্ক চলছিল সেরকমই চলছে। এবার ওখানকার ও বলছে যে আমাদের পাড়ার ওদিকে সবার মুখে একটাই কথা ছিল যে এই ছেলেটার তো শাস্তি হওয়া উচিত। এই ছেলেটার কর্মফল পাওয়া উচিত, এবং শুধু ছেলেটার নয়, ছেলেটার মা-বাবা সবার। একটা মেয়েকে এত কষ্ট দিল, কোনো দায়-দায়িত্ব নিল না। হুম? তো এর মধ্যেই আবার ওরা শুনল ছেলেটার নাকি বিয়ে। এবার বিয়ের যে ব্যাপারটা, তাতে একবারে বাড়ি-ঘর সাজানো গোছানো হচ্ছে। মানে বেশ এবার বড় করে বিয়ে দেবে। এর আগে যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল, তখন কিন্তু এরা সেইভাবে বৌভাতের অনুষ্ঠান করেইনি। মানে একদমই ঘরোয়া ছিল ব্যাপারটা। কিন্তু এবারে দেখছে বেশ সাজো, সাজো রব, এবং পাড়ার প্রতিটা লোক, সামনে হয়তো কেউ সেভাবে বলতে পারেনি। কারণ ছেলেটা তো খুব একটা ভালো ছিল না। তো সবার একটাই পিছনে কথা ছিল, আবার বিয়ে করছে এই মেয়েটার কি অবস্থা হবে? এদিকে মানে বিয়েতে পাড়ার কাউকে বলেনি। বৌভাতে একজন দুজন করে পাড়া থেকে বলেছিল। তো যখন বিয়ে হয়ে আসছে, তো দেখছে যে খুব খুশি, মানে ছেলে তো খুশি, ছেলের মা-বাবা
নিকট আত্মীয়-স্বজন মানে এমন করে তারা বিয়েটাকে সেলিব্রেট করছে, মনেই হবে না যে ওই বাড়িতেই জাস্ট কয়েক মাস আগে এরকম ঘটনা ঘটেছে। ইভেন বছরও ঘোরেনি। এই বিয়েটা যখন হয় তখন মানে ওনার ১ম স্ত্রী মারা গেছে ৮-৯ মাস হবে। ভাবুন ৮-৯ মাসের মাথায় বিয়ে। আর তার আগে তো মানে মেয়েটার সাথে সম্পর্ক ছিলই। এবার যেদিনকে বউ নিয়ে ঢুকছে, তো সেদিনই একটা ঘটনা ঘটে বাড়িতে। সেটা হচ্ছে যে ওদের বাড়ির সামনের দাওয়াতে রান্নার ব্যবস্থা হয়েছিল। যে বিয়েবাড়ি উপলক্ষে রান্নাবাড়ি হবে। তো সেখানে একটা ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে যায়। মানে ওই রান্নার উনুন থেকেই কোনোভাবে আগুন ধরে যায় প্যান্ডেলে। কিন্তু অনেক লোকজন সেই সময় ছিল। আর ওদের ওখান থেকে একটা পুকুরও আছে। খুব বেশি দূরে নয় পুকুরটা। তো লোকজন দৌড়ে পুকুর থেকে জল-টল এনে আগুনটা নিভিয়ে দেয়। এবার এই ঘটনাটা যখন আশেপাশের লোকেরা দেখে, তারা তখন বলছে এটা তো হওয়ারই ছিল। এই যে ও বিয়ে করে নিয়ে এলো, ১ম দিনই একটা খারাপ ঘটনা ঘটলো। আর এটা তো উচিত। কারণ এই বাড়িতে যে অন্যায় হয়েছে মেয়েটার সাথে, তার মানে মারা গেছে ১ বছরও ঠিকমতো হয়নি। আর সত্যি কথা বলতে কি ওরা মেয়েটির শ্রাদ্ধ-শান্তিও কিন্তু সেইভাবে করেনি। মানে ওই নমো করে একদিন কোনো রকমে একটু কিছু করেছে একটা ঠাকুরমশাইকে ডেকে। এবং শুধু সেখানেই মানে শেষ নয়, যে ঠাকুরমশাইকে নাকি ডেকেছিল যেটা শান্তনু লিখেছে, যে সেই ঠাকুরমশাইও বলে যে, "দেখুন আপনারা যেভাবে শ্রাদ্ধ করলেন এটা কিন্তু শ্রাদ্ধ করা বলে না। অনেক নিয়ম-কানুন আছে, ঠিকঠাক করে করুন।" তো তারা নামমাত্র কিছু টাকা দেয় এবং নামমাত্র কিছু জিনিস এনে বলে যে, "যা করার এর মধ্যে থেকেই করুন। আমরা এর থেকে বেশি খরচা করতে পারব না।" তারা খরচা করতে পারব না বলে বউয়ের শ্রাদ্ধ করল না। নিজের বাচ্চা, নিজের ছেলের দায়িত্ব নিল না। অথচ এই বউ ভাতের অনুষ্ঠানটা কিন্তু বেশ জাঁকজমক করে করছে। যাই হোক, এরপরে বৌভাতের দিন সন্ধ্যের বেলা সব কন্যাযাত্রী ঢুকছে, দেখছে প্রচুর তত্ত্ব। মানে সে ঘর ভরে গেছে, মানে জিনিস রাখার জায়গা নেই। ঘর ভর্তি জিনিস। এবার সবাই অবাক হচ্ছে যে এইরকম একটা ছেলে, যে ছেলেটা ১৬-১৭ বছর বয়স থেকে রীতিমতো মানে নেশা ভান করে, বাজে ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য এত? আর মেয়েটার যে পরিবার মানে তাদের বাড়ির লোক মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে যে এরা বেশ একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তো সকলের মনে আশেপাশের লোকেদের মনে একটা প্রশ্ন জাগে যে এই ছেলেটা কি করে এই মেয়েটাকে মানে বুঝিয়ে বাজিয়ে পটালো? নাহলে এইরকম একটা ছেলেকে দেখে কি করে হয়? যাই হোক, এবার বৌভাতের অনুষ্ঠান তো হলো। এবার মানে বিয়ের পরে ছেলেটার মা মানে একেবারে গর্ব করে, একদম খুব গর্ব করে পাড়ার লোকেদেরকে বলছে, "এই দেখো আমার মানে একদম আ লক্ষ্মী ঠাকুরের মতো বৌমা এসছে। আমার বৌমা খুব ভালো। আমার বৌমা আমায় চুল বেঁধে দিচ্ছে। আমার বৌমা এই করছে, আমার বৌমা ওই করছে। আমাকে এই রান্না করে খাওয়াচ্ছে।" ও নিজে মানে মেয়েটা তখনও আরকি একটা কোর্স করছিল। তার সাথে মেয়েটা টিউশন করতো। বলছে, "জানো ও আবার পড়াশোনার পাশাপাশি ছোটখাটো রোজগারও করে।" মানে একেবারে সে ছেলের বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। আর ওই যে বললাম ফ্যামিলিটা তো খুব একটা সুবিধের ছিল না। তো সেই জন্য না কেউ সরাসরি কিছু বলত না। কিন্তু আশেপাশের লোকেরা একটু এড়িয়ে চলত। এবার এই জিনিসটা দেখে মানে শান্তনুর যে দিদি ছিল ওর না খুব খারাপ লাগে। ওর মায়েরও খুব খারাপ লাগতো যে মানে এতটা কি করে কেউ খারাপ হতে পারে? এতটা নির্দয় কি করে হতে পারে? যে এভাবে বিয়ে করছে, ছেলের মা এমনভাবে বুক ফুলিয়ে বৌমাকে দেখাচ্ছে যেন এটাই তাদের ১ম মানে বাড়ির বউ। অথচ বাচ্চাটার জন্য ওদের হাত থেকে কিচ্ছু বলল না। মানে একটা পয়সা পর্যন্ত দেয়নি বাচ্চাটার জন্য। কিন্তু ওই যে বলে কর্মফল মানুষকে ভুগতে হয়। বিয়ের ১ম কটা দিন সবকিছু ঠিকঠাক চলে। আর ওদের বাড়িতে তো খাওয়া-দাওয়া মানে ভাবুন যেখানে ১ম স্ত্রী নাকি বেশি ভাত খেত একদিন ফ্যান গালতে গিয়ে কিছুটা ভাত পড়ে যায় সেইজন্য ওকে মারধর করা হয়। এখানে ওরা দেখত যে এই যাকে ২য় বার বিয়ে করে এনেছে সে মানে আইসক্রিম খাচ্ছে বা কখনো দাওয়ায় বসে বাদাম খাচ্ছে। এইরকম আরকি সে করত। মানে এগুলো খারাপ আমি বলছি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা বউয়ের প্রতি ওরা এত অন্যায় করেছে অথচ অন্য বউকে প্রচুর স্বাধীনতা দিয়েছে। অ্যাকচুয়ালি এর পিছনেও কারণ ছিল। ওই যে বললাম টাকা-পয়সা। কারণ ওদেরকে প্রচুর তত্ত্ব দিয়েছিল যে ঘরের জিনিসপত্র প্রচুর দিয়েছিল। তো সেইজন্য সেই বউয়ের কদরও খুব বেশি।
কিন্তু এই জিনিস বেশিদিন স্থায়ী হলো না। ঠিক কিছুদিন পরে ওদের বাড়িতে মানে বাড়ির মধ্যেই আরকি ১ম যেটা ঘটলো, ছেলেটার মা রাতের বেলা ঘুম থেকে উঠেছে। কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে। এবার ভাঙার পরে ছেলেটার মায়ের মনে হলো যে একটু বাথরুম যাই। এবার বাথরুমেও গেছে। এবার বাথরুম থেকে বেরোনোর সময় কি হয়েছে কেউ জানে না। উনি খুব জোরে চিৎকার করে এবং চিৎকার করে মাটিতে ফেইন্ট হয়ে পড়ে যায়। ওনার চিৎকার শুনে ওনার বর, ওনার ছেলে, ছেলের বউ সব গেছে। গিয়ে দেখছে উনি ছটফট, ছটফট করছে। মানে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে বা মানে যদি কারোর খুব জোরে কাঁপুনি আসে সেরকম হয়েছে। তো ওনাকে ধরাধরি করে আবার ঘরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে, "কি হয়েছে? কিভাবে তুমি কি পড়ে-টরে গেছো?" ভেবেছে বাথরুম থেকে ভিজে পায়ে বেরিয়েছে তাই হয়তো পড়ে গেছে। তো উনি বলছেন, "আমি পড়ে যাইনি, আমাকে ঠেলে ফেলেছে, আমাকে ঠেলে ফেলেছে" বলে উনি ওনার মানে ছেলের ১ম স্ত্রীর নামটা বলে। বলে, "ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে।" এবার বুঝতেই পারছেন, এর ছেলে নতুন করে আবার সংসার করছে, সবকিছু একদম দারুণ করে করছে। তো যখনই দেখেছে যে মা আবার তার ১ম বউয়ের নাম নিয়েছে, তো বলছি, "পাগল-টাগল হয়ে গেছো নাকি? এ সমস্ত পাগলামি বন্ধ করো। তুমি পড়ে গেছো, লেগেছে সেটা বলো।" তো উনি বলছেন, "না, না বিশ্বাস করো ও আমাকে ঠেলেছে, আমি দেখেছি।" এবার এই যে ঠেলে মানে ফেলে দিক বা নিজে থেকেই পড়ে যাক, যাই হোক না কেন, উনার হাত কিন্তু খুব বাজে রকমভাবে ভেঙে গেল। মানে উনার হাত নাকি ৪ টুকরো হয়ে গেছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে উনি যেভাবে পড়েছে তাতে হাতে কিন্তু এত চোট লাগার কথা নয়। এবং উনি একটা বড় ওদের আ মানে ওই চালের যে বস্তাগুলো হয় না, চটের বস্তা, সেই বস্তা পাতা ছিল, সেই বস্তার উপরে পড়েছে। মানে ওখানে বেশ ৩-৪ টে বস্তা পাতা ছিল। তো ওরাও বুঝতে পারল না যে যেখানে উনি বস্তার উপরে পড়ল তাতে এত চোট উনি কিভাবে পেলেন যে হাত একেবারে টুকরো, টুকরো হয়ে গেল। তো তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো এবং উম যা হয়, যে বাজে সে কিন্তু খুব বেশিদিন নিজের মুখোশটাকে পরে থাকতে পারে না। এবার ছেলে তো প্রচুর রাগারাগি করছে যে, "এত টাকা খরচা হয়ে যাচ্ছে তোমার পিছনে।" নিজের মাকেই আরকি বলছে যে, "তুমি ঠিক করে বাড়ি থেকে বাথরুম থেকে বেরোতে পারোনি? এভাবে যে তোমার হাতের পিছনে এবার এত টাকা খরচা হবে, সেই টাকা আসবে কোথা থেকে?" এইটা নিয়ে বাড়িতে ১ম একটা অশান্তি হলো। এবার এই যে ২য় স্ত্রী, তাকে তো খুব মাথায় করে রাখছিল তার শাশুড়ি। এবার সে তো হাত ভেঙে বসে আছে। কাজকর্ম কিছুই করতে পারছে না। এবার বউটাকে বলেছে কাজ করতে। এবার সেই বউও তার মতো করে কাজ করছে। সে তো আর অত পাকা সংসারী মানুষ নয় যে সে সবকিছু একদম পারফেক্ট করে করবে। ভুল ত্রুটি হচ্ছে। এবার তাতেও একটা অশান্তি শুরু হলো। এর কিছুদিন পরে মানে এভাবে কিছুদিন চলল। এর কিছুদিন পরে হঠাৎ করেই মেয়েটা মানে যেই ২য় স্ত্রী, সে হঠাৎ সন্ধ্যেবেলা ছাদে গেছিল জামাকাপড় নিতে। তো ছাদে সে দেখে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। এবার বাড়িতে তখন ছেলেটা ছিল না। ছেলেটার মা ছিল, আর ছেলেটার বাবা ছিল, আর এই বউটা ছিল। এবার ওনাদের ঘরে একটা টিভি ছিল। সেই সময়টা ওনারা দুজনে টিভি দেখে। এবার কেউই ছাদে ওনার মানে ছেলেটার মা তো মানে খুব বেশি হাঁটাচলাও করছিল না। আর ওনার যে হাসব্যান্ড সেও ঘরে টিভি দেখছিল। তো মেয়েটার সন্দেহ হয় যে ছাদে এই সময় তাহলে কে? বাড়িতে তো কেউ নেই। আর দূর থেকে দেখে, পিছন থেকে দেখে মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ও যখন মানে একটু কাছে গিয়ে ডাকতে যায়, তখন দেখছে কেউ নেই এবং এটা চোখের সামনে ঘটে। এবং যেটা জানা গেছে যে এই যে সময় ঘটনাটা আরকি ঘটে, তখন কিন্তু পুরো মানে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে তা কিন্তু নয়। মানে ওই সন্ধে লাগবে, লাগবে করছে এরকম। আকাশে আলো রয়েছে। এমন নয় যে দেখা যাচ্ছে না বা মানুষের একটা ভ্রান্তি হতে পারে, সেরকম নয়। যথারীতি এটা দেখে তো মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায় যে চোখের সামনে একজন কি করে হাওয়ায় মিলিয়ে গেল। এবার মেয়েটা ওর হাসব্যান্ডকে কথাটা বলেছে। এবার যে মুহূর্তে কথাটা বলেছে, সেই মুহূর্তে আ ছেলেটার যে মা, সে বলছে, "আমি যখন তোকে বলেছিলাম" মানে বউটার নাম নিয়ে বলে, ১ম স্ত্রীর নাম নিয়ে বলে। তখন বলছে, "তুই তো বিশ্বাস করিসনি, দেখ এখন ও দেখেছে।" তো বলছে, "না, না আমি মুখ দেখিনি কারো।" বলছে, "তুমি যাকে দেখেছো সে ওর ১ম স্ত্রী, সেই এটা।" এবার তো ছেলেটা নিজের স্ত্রীকেও খুব বকাবকি করেছে। আর ওর মাকে বলেছে, "তুমি যদি আবার পাগলামো করো তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব।" এবং সেই নিয়ে বিশাল অশান্তি হয় এবং আশেপাশের লোকেরা পর্যন্ত সেই অশান্তি শুনতে পায়।
মানে কানে আসে তাদের। এবং তারা তো মনে মনে ভাবছে যে মানে মনে মনে তারা চাইছিল যে এই ছেলেটা যেন কোনোদিনও সুখী না হয়। ও যা পাপ করেছে বা ওর বাড়ির লোক যা পাপ করেছে তাতে যেন ওরা শাস্তি পায়। এবার এই জিনিসটা চলতে চলতেই যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ছেলেটার বাবার মানে এমন একটা ফুসফুসে অসুবিধে হলো, মানে সে দিন রাত সারাক্ষণ কাশতো। এবার ছেলেটার এমনিতেই মাথা গরম যে ওর মায়ের পিছনে কিছু পয়সা খরচা হয়েছে, ওর মা আর আগের মতো কাজ করতে পারছে না। তার উপরে ছেলেটার বাবার এরকম ফুসফুসে একটা সংক্রমণ ধরা পড়ল এবং ডাক্তার বলল যে এটা দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে। সে দিন নেই রাত নেই সে কাশতো। আর ছেলেটা তো মানে প্রচুর অশান্তি করতো, বলতো সকালবেলা প্রত্যেকদিন এত কাশো আমার ঘুম ভেঙে যায়, তোমাদেরকে সব কটাকে বাড়ি থেকে বার করে দেবো, এরকম উল্টো পাল্টা কথা বলতো। হুম এদিকে এর যে দ্বিতীয় স্ত্রী, এবার সে আস্তে আস্তে মানে এতদিন যখন ছেলেটার সাথে একটা প্রেমের সম্পর্ক চলছিল, প্রেম ছিল, বিয়ে হয়নি, তখন ও ছেলেটাকে একটা অন্যভাবে চিনতো। মানে তখন একটা প্রেমের যাকে বলে আবরণে ওর দুটো চোখ যেন একেবারে অন্ধই হয়ে গেছিল। তখন ছেলেটা ওর দ্বিতীয় স্ত্রীকে আর কি, মানে তখন তো জাস্ট গার্লফ্রেন্ড ছিল, যা বলেছে যেভাবে বলেছে মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো একদম সেটাই বিশ্বাস করেছে। আর ওকে এত ভালো ভালো কথা বলেছিল বিয়ের আগে, এত গিফট দিত, এত আর কি সাপোর্টিভ দেখাতো, এত কেয়ারিং দেখাতো, মেয়েটার না মানে সন্দেহও হয়নি যে ছেলেটা যেগুলো বলছে সেগুলো মিথ্যে হতে পারে। এবং ওই মেয়েটি, ওদেরই ওই জায়গার ওই মেয়েটি, ওদের পাড়ার মেয়েটি যখন এর দ্বিতীয় স্ত্রীকে বলতে গেছিল তখন ওই যে বললাম ওকে অপমান করে দিয়েছিল দ্বিতীয় দিন। এইবার মেয়েটা আস্তে আস্তে বুঝতে পারছে যে ছেলেটার আসল রূপটা কি। এবং মেয়েটা দেখতো যে ওর মাকে প্রায় মারধর করা বাকি রেখেছিল। একবার মানে চুলের মুঠি ধরে নাড়িয়েও দেয় ওর মায়ের। ওর মা ব্যথা করছে বলছে যে একটা ব্যথার ওষুধ এনে দে, এরকম। এবং সেটা কিন্তু মানে এই যে মাঠটার এপাশে যে শান্তনুদের যে বাড়ি, ওরাও দেখেছে, ওরাও শুনেছে। তো আর বউটা না মানে এইসব দেখে ভয় কেঁদে ফেলতো। আর ওর বরকে মানে কিছু বলতোই না, ভাবতো যে আমি যদি এবার কিছু এদিক ওদিক বলি তাহলে আমাকেও সত্যি মারধর করবে। মানে ছেলেটা মানে যে কতটা খারাপ সেটাও তখন বুঝতে পারছে, কিন্তু কাউকে বলতে পারছে না। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের আস্তে আস্তে কিন্তু মানে পারিবারিক অশান্তি আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো। এদিকে ছেলেটার একটা চরম যাকে বলে একটা অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে মানে ওর মা, ছেলে মানে ওর মা বাবা, ওর বাবাও কিন্তু ঘরের মধ্যে ওর প্রথম স্ত্রীকে একবার দেখেছে, কোণার মধ্যে ঘরের কোণায় নাকি দাঁড়িয়েছিল। এবার সেটা বলেছে, যেই না বলেছে ছেলেটা হঠাৎ করে বলে যে ওর নাম যদি বাড়িতে একবার নিয়েছো না, আমি তোমাকে কিন্তু মানে বাড়ির থেকে বার করে দেবো। এ সমস্ত পাগলামো আমি সহ্য করবো না, রাস্তায় গিয়ে বসে থাকো তাহলে। বাড়িতে যে এরকম কথা যদি বলো রাস্তায় গিয়ে বসে থাকবে, রাস্তাতেই ভাত দিয়ে আসবো, খেয়ে নেবে। মানে এত বাজে ভাষা ছেলেটার আর কি। তো এতদিন ওকে যখনই বলেছে উল্টোপাল্টা কথা বলেছে, এবার ছেলেটার পালা। ছেলেটা একদিন কি করেছে, মধ্যরাত তখন, মধ্যরাত, এবং ছেলেটা মানে এই দ্বিতীয় যখন বিয়ে করে প্রথম প্রথম নেশাভান কিছু করতো না। এবার একদিন কি করেছে, অনেক রাত করে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরেছে যথারীতি নেশাভান করে ফিরেছে। ওর যে দ্বিতীয় স্ত্রী সে তো দেখে অবাক যে এরকম স্বভাব ওর আছে। সে তখন স্বাভাবিক দু চারটে কথা তো বলবেই যে তুমি কোথায় ছিলে, কেন এভাবে নেশাভান করে এসছো। তো ও কি করেছে, ওর বউকে মানে প্রথমে মুখে বলেছে, তারপরে দেখছে যে বউ তাও বলে যাচ্ছে, তখন বউকে মানে মারধর করেছে, খুব বেশি নয় বাট মেরেছে আর কি, গায়ে হাত তুলেছে। এবার মেয়েটা তো কাঁদতে কাঁদতে সে তো মানে অন্যদিকে চলে গেছে। এবার ছেলেটা সেদিনকে ঘরের মধ্যে একা শুয়ে আছে, ভালো শুয়েছে একা। হঠাৎ করে, জাস্ট হঠাৎ করে মানে ছেলেটার পা দুটোকে মনে হচ্ছে না কেউ চেপে ধরেছে। আর ছেলেটা আধা ঘুমের মধ্যে ছিল, তার মধ্যে নেশা করেছিল, ও ভেবেছে ওর বউ এসছে। ওর বউকে মানে বউয়ের উদ্দেশ্যে বলছে, এই তুই করে বলছে, আবার বলছে এই তুই পা ছাড়, তুই পা না ছাড়লে আমি কিন্তু লাথি মেরে দেবো, এরকম করে বলছে আর কি। এবার এরকম বলেই যাচ্ছে, তো মেয়েটা পাশে কাঁদছিল, মানে পাশের ঘরে, তো ভাবছে যে কার সাথে কথা বলছে। তো তখন মেয়েটা একবার ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে যে মানে অনেকক্ষণ আর কি এরকম বলছিল, তার কিছুক্ষণ পরে ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে যে ওর বর থরথর থরথর করে খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁপছে, আর মুখে কিছু একটা বিড়বিড় করে বলছে, বাট কি বলছে সেটা কিছু বোঝা যাচ্ছে না।
তো স্বাভাবিকভাবেই আম মেয়েটা ভালো মেয়ে, তো সে সামনে এসেছে। সে বলছে, "তোমার কি হয়েছে?" তখন ছেলেটা না কিছু বলতে পারছে না। মানে চোখগুলো মনে হচ্ছে না ওর পুরো বেরিয়ে আসছে, মানে ঠেলে বেরিয়ে আসছে। এবার যেহেতু নেশা ভান করেছিল, তো ২য় বউ ভেবেছে যে হয়তো নেশা করেছে সেইজন্য এরকম করছে। তো মানে ও কিছু বলতে পারছে না। বাট বলার চেষ্টা করছে, ওর ঠোঁট কাঁপছে কিন্তু কিছু আওয়াজ বেরোচ্ছে না। তো মেয়েটা পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার পরের দিন যখন সকাল হয়েছে, তো এই ছেলেটা এসছে। ছেলেটা এসে তখন আবার প্রতাপ দেখানো শুরু করেছে। চোটপাট করছে। বলছে যে, "তুমি রাতের বেলা এসে আমার পা চেপে ধরেছিলে। তুমি আমাকে মারতে চেয়েছিলে?" তো তখন ওর বউ বলছে, "আমি অনেক পরে তোমার ঘরে ঢুকেছি। তুমি অনেকক্ষণ এরকম বকবক করছিলে। তারপরে আমি ঢুকেছি। আমি দেখলাম তোমার হাত পা কাঁপছে।" এবার ছেলেটা কিন্তু মনে, মনে কি ভেবেছিল সেটা জানা নেই। তো এই কথা বলে যে, "তুই আমাকে ভয় দেখাতে চাইছিস? তুই আমাকে মারতে চাইছিস? তুই আমার হাত পা চেপে ধরবি?" এই বলে বউটাকে মারধর করে। এবার ঠিক ওদের পাশেই যাদের বাড়ি, তো সেই বাড়ির যে কাকিমা ছিলেন, তিনি তখন বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে যে, "কিরে, মানে তোর কি বউকে মারধর করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই?" তো তখন বলছে যে, "না, ও কি করেছে জানো? ও আমার সাথে এরকম, এরকম করেছে।" তখন মেয়েটা কাঁদতে, কাঁদতে বলছে, "না, আমি এরকম কিছু করিনি। ও এরকমভাবে নেশা ভান করেছিল, ওর কোনো হুঁশ ছিল না। ও জানেই না ও কি বলছিল।" এই শুরু হলো। মানে এতদিন অবধি কিন্তু ছেলেটার সাথে কিছু ঘটেনি। এবার সেদিন থেকে শুরু হলো। এরপরে একদিন ছেলেটা মানে বাড়িতে রয়েছে। সময়টা হচ্ছে এই ধরুন বিকেল বেলা ৫টা ৫:৩০। বুঝতেই পারছেন, ভরা বিকেল। হঠাৎ করেই ও দেখছে যে ওদের রান্নাঘরে ওর মানে বউ আরকি যেরকম শাড়ি পরে, সেরকম শাড়ি পরে, মানে পিছন থেকে দেখলে ওর মনে হচ্ছে একদম ওর বউই রয়েছে। মানে ২য় স্ত্রীর কথা বলছি। সে রান্না করছে। তো ওর বউকে বলে যে, "এই চা করো, আমি চা খাবো।" তো ওর বউ কোনো কথা বলছে না। জাস্ট রান্না করেই যাচ্ছে বা কিছু একটা কাজ করছে। তো কিছুক্ষণ পরে এসছে আবার। বলছে, "কি এতক্ষণ লাগে চা করতে?" এবার দেখছে তখনও কিছু বলছে না। এবার না ওর খুব রাগ হয়ে গেছে যে আমি দুবার কথা বলছি, ও উত্তর দিচ্ছে, ওর সাহস তো কম না। এবং এই কথাটা ও মুখেও নাকি বলে যে, "তোমার সাহস তো কম না? আমি কথা বলছি, আমার কথার কোনো উত্তর দেয়া হচ্ছে না।" এই বলে যখন ওর কাঁধটা ধরে ওকে মানে ভেবেছিল যে একটা চড়-চাপড় মারবে, তখন দেখছে যে মানে ওর ওই যে শাড়ি পরে যে ছিল, পিছন থেকে দেখে একদম ওর ২য় স্ত্রীই লাগছে। সে ওর ২য় স্ত্রী নয়, সে হচ্ছে ওর ১ম স্ত্রী। এবং ঠিক মেয়েটা যেভাবে থাকতো ঠিক সেভাবেই মানে ওর চোখ দুটো পুরো শান্ত, স্থির ওরকম করে দাঁড়িয়ে আছে। এটা দেখে ও থরথর করে কাঁপতে থাকে এবং ওখানেই পড়ে যায়। এবং ওর পড়ে যাওয়ার আওয়াজে ওর বাবা, ওর এই ২য় স্ত্রী সে ছুটে আসে। অ্যাকচুয়ালি ওর ২য় স্ত্রী তখন ওর বাবা-মায়ের ঘরে ছিল। কিছু একটা কথা বলছিল বা কিছু একটা কাজে গেছিল। তো তখন মানে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মানে ববা করছে। তারপরে যখন ও একটু ধাতস্থ হয়, তখন ও স্বীকার করে যে, "হ্যাঁ, আমি এরকম দেখেছি।" তখন তো ওর ছেলেটার মা বলছে, "আমি তোকে বলেছিলাম।" মানে তখন ওদের নিজেদের মধ্যে আরকি ঝামেলা লেগে গেছে। ছেলে বলছে, "আমি তোমাকে বলেছিলাম মা, তুমি ওর শ্রাদ্ধটা করো। তুমি ওর শ্রাদ্ধ করতে দাওনি। পয়সা বাঁচাতে চেয়েছো। দেখো এখন কি অবস্থা। এখন তার ১০ গুণ টাকা বেরিয়ে যাচ্ছে।" এদিকে ছেলের মা আবার ছেলেকে দোষ দিচ্ছে। বলছে, "তুই তো বউকে কোনোদিন দেখতে পারতিস না। তুই তো বলেছিলি যে শ্রাদ্ধ করাতে হলে তোমরা করো। আমি ১ পয়সাও দিতে পারব না। তুই ১ টাকাও দিয়েছিলি? আমাদের যা কুলিয়েছে আমরা তাই করেছি।" মানে এবার নিজেদের মধ্যে অশান্তি লেগে গেছে। এরপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে ওদের বাড়িতে প্রত্যেকদিন এমন কিছু ঘটনা ঘটা শুরু হলো যেগুলো একেবারেই স্বাভাবিক নয়। যেমন ঘরের বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধ বেরোতো। মানে সে এমন দুর্গন্ধ, একদিন ওরা ঘুমিয়ে আছে ওদের বেডরুমে আরকি। ছেলেটা আর ওর বউ সবে শুতে গেছে। জাস্ট হয়তো ঘুমটা এসেছে। এমন সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোনো শুরু হলো। তো দেখছে আশেপাশে যে কোথাও কিছু মানে ময়লা পচা জিনিস আছে কিনা। দেখছে নেই, কিচ্ছু নেই। ঘর ভালো করে আবার ঝাড় দেয়া হলো। সমস্ত কোণা-টোনা দেখা হলো। দেখছে কোথাও কিছু নেই। এবং সেই সারা বাড়িতে এত বাজে দুর্গন্ধ হয়ে গেল যে সারারাত কেউ ঘুমোতে পারল না। এটা একদিন গেল। ২য় একদিন যেটা হলো সেটা হচ্ছে ওদের ঘর থেকে প্রচণ্ড পরিমাণে মানে পোকা বেরোতে লাগলো।
ঘরের দেয়াল থেকে পোকা বেরোচ্ছে, আসবাব থেকে পোকা বেরোচ্ছে। সে এত পোকা বেরোচ্ছে, বলছে যে ওই এইরকম পোকা মানে আশেপাশের লোকজনও দেখতে গেছিল। বলছে যে মানে একদম অস্বাভাবিক। পুরো কালো, 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 কালো পোকা বেরোচ্ছে। মানে একদম মনে হচ্ছে যেন কোনো পোড়ো বাড়িতেও মনে হয় ওরকম পোকা ধরে না। হুম? তারপরে যেটা হলো যে ওদের বাড়িতে কিছু গাছ ছিল, মানে খুব বেশি না, কিছু, কিছু গাছ ছিল। লিখেছে যে প্রত্যেকটা গাছ ওদের একদম পুরো কঙ্কাল হয়ে গেল। মানে বাড়িটাকে দেখলে না মানে বোঝা যাবে যে ওই বাড়িটা পুরো কার্সড হয়ে গেছে। মানে ওই বাড়িতে এত অন্যায় হয়েছে, মানে একটা মানে মেয়েকে এভাবে মেরে মানে যাকে বলে অত্যাচার করে, 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 করে তিলে, তিলে শেষ করে দেয়া হলো। এই মানে জিনিসটার এবার যেন মানে স্বয়ং ভগবান যেন মানে ওদেরকে এবার শাস্তি দিচ্ছে। তো এর মধ্য থেকে মানে যেটা হলো ছেলেটার সাথে তার এই ২য় স্ত্রী মাঝে মধ্যে খুব মানে ঝগড়া অশান্তি হতো। আর মেয়েটা তো শিক্ষিত মেয়ে, মেয়েটি মোটামুটি একটা মধ্যবিত্ত ভালো আরকি, একটু হলেও পয়সা আছে এরকম একটা বাড়ি থেকে বিলং করে। তো সে তখন এবার আস্তে, আস্তে প্রতিবাদ করা শুরু করলো। সে বলছে যে, "তুমি আমার গায়ে হাত তুলছো। আমি যে বাড়ি থেকে আসি, সেই বাড়িতে আমার বাবা-মায়ের মধ্যে আমি কোনোদিন এরকম অশান্তি দেখিনি। আর তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো। আমি এখন বুঝতে পারছি যে তুমি সত্যিই কতটা খারাপ।" তো বুঝতেই পারছেন, অপ্রিয় সত্যি কথা যে সমস্ত মানুষেরা সহ্য করতে পারে না, তাদের তো ভীষণ গায়ে লেগে যায়। এবার ছেলেটা তখন মানে আরো ওর উপরে টর্চার করা শুরু করলো। এইবারই যেটা হলো, ছেলেটা একদিন কোথাও থেকে ফিরছিল এবং সেদিন কিন্তু নেশাপানও করেনি। ও নাকি বাইকে করে ফিরছিল এবং যেটা আরকি ও পরবর্তী সময়ে আশেপাশের লোকেদের বা বাড়ির লোককে বলেছে সেটা কিছুটা এরকম যে ও নাকি বাইকে করে ফিরছিল। তো ওদের ওখানে একটা ওই বললাম পুকুর মতো আছে। তো সেই মানে বাড়ির কাছাকাছি একদম চলে এসেছে। হঠাৎ করে ও দেখে মানে ওর বাইকের পিছনটা মানে ও ফিল করতে পারে যে বাইকটা একটু ভারী, ভারী লাগছে। মানে বাইক চালাচ্ছে, পিছনে কেউ বসে নেই। হঠাৎ করে যদি মানে ফিল হতে থাকে যে পিছনে কেউ বসে আছে। তো ওর যখন এটা মানে সেন্স করতে পারে, ও বাইকটাকে স্লো করে ১ম এ এবং স্লো করে ও যখন পিছন ঘুরে একটু মানে দেখার চেষ্টা করে, তখন ও দেখছে যে ওর কাঁধে হাত দিয়ে রীতিমতো ওর বাইকের পিছনে ওর ১ম স্ত্রী বসে রয়েছে এবং ওর দিকে একটা প্রচণ্ড কর্কশ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে ওর একটা মুহূর্তের জন্য না ওর পুরো হাত পা কেঁপে যায় এবং ও বুঝতে পারে না ও কি করবে। তারপর ওর মনে নেই কিছু। বাট এটুকু ওর মনে আছে যে ওর বাইকের স্পিডটা হঠাৎ করেই প্রচণ্ড বেড়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু বাইকটাকে থামাতে চেয়েছিল। মানে বাইকটা রেখেও পালিয়ে যাবে। এটা ওর মন ওকে বলছিল, ওর মাথা ওকে বলছিল। কিন্তু কি করে যেন ও বাইকটা স্লো করেছিল বাট বাইকটা ও থামাতে পারে না এবং বাইকের স্পিড একদম হাইতে পৌঁছে যায়। মানে হাই স্পিডে উঠে যায় বাইক এবং ঘটনাটা ঘটে ওর বাড়ির খুব কাছাকাছি জায়গাতেই। বাট ও সেই রাস্তায় না গিয়ে ও ব্যাক করে। ব্যাক করে ও মেইন রোড ধরে নেয়। ধরে ও প্রচণ্ড স্পিডে বাইক চালাতে থাকে এবং ও যখন বুঝতে পারে যে ও বিপজ্জনক স্পিডে বাইক চালাচ্ছে এবং আশপাশ দিয়ে মেইন রোডে যে আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটাকে ওর মানে ওর বাইকটা অ্যাকচুয়ালি ওর কন্ট্রোলে নেই। ওর মনে হচ্ছে এই বুঝি ধাক্কা লেগে যাবে, এই বুঝি কোনো গাড়ির সাথে ঠোকাঠুকি লেগে যাবে। কিন্তু বাইকটাকে যে ও স্লো ডাউন করবে বা থামাবে সেই কন্ট্রোল ওর কাছে ছিল না। ওর হাতও কাজ করছে না, শুধুমাত্র ওর মাথা কাজ করছে। কিন্তু ও কিছু করতে পারছে না। এরপরে ও বুঝতে পারে যে আর কিছু করা যাবে না এবং এই ভাবতে ভাবতেই কিন্তু ওর বাইকটা মেন রোড থেকে ছিটকে গিয়ে একটা ডোবায় পড়ে। ডোবায় পড়ে এবং বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা ঘটা মানে কি ম্যাসিভ একটা ইমপ্যাক্ট পড়বে যে মানুষের বাইক প্রথম কথা এত স্পিডে ছিল সেটা পুরো স্কিড করে যায় এবং মেন রোড থেকেও ছিটকে গিয়ে বাইক সমেত পাশে একটা ডোবাতে পড়ে। আশেপাশে লোকজন ছিল, সঙ্গে, সঙ্গে চলে আসে এবং চলে আসার পরে ওকে স্থানীয় একটা জায়গায় নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবু ছিলেন, হাসপাতাল আরকি। তো সেখানে ডাক্তারবাবু বলেন যে প্রচণ্ড সিরিয়াস ইনজিউর হয়েছে। তো এর ইনজুরি মানে বেশ গভীর। তো একে বড় জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া হয় এবং যেটা দেখা যায় যে ওর বিভিন্ন জায়গায় চোট তো লেগেইছে। কিন্তু ওর পায়ে যে চোটটা লেগেছে সেটা সবথেকে গুরুতর এবং অনেক ট্রিটমেন্ট হয়। বাট ও কিন্তু আর ঠিকমতো হাঁটতে পারে না। অনেক ট্রিটমেন্ট করায় ওরা।
মানে যে ছেলেটা কিছুদিন আগেও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল যে তার মায়ের শরীর খারাপ হয়েছে বলে, আজকে সেই ছেলেটা পুরো বিছানা নেয় এবং খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে, এত ট্রিটমেন্টের পরে ও কিন্তু খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব কষ্ট করে ওকে হাঁটতে হয়। ও মানে ও সাহায্য ছাড়া, মানে স্ক্র্যাচ ছাড়া ও চলতেই পারে না, ঠিকমতো একদম চলতে পারে না। আর রীতিমতো ব্যথায় ছেলেটা কোকিয়ে কোকিয়ে কাঁদতো, ওর এত যন্ত্রণা হতো এই জায়গায়। তো এগুলো যখন আশেপাশের লোকেরা দেখে, তখন তো সবার মনে একটাই কথা, যে বউটাকে যা অশান্তি দিয়েছে, যেভাবে তিলে তিলে ওকে ঠিকমতো না খেতে দিয়ে অযত্নে মারধর করতো, তার ফল তো পেতেই হবে। এবং ওই যে বললাম, এর যে দ্বিতীয় স্ত্রী, সে আগে থেকেই ব্যাপারটা আঁচ করতে পারছিল, মানে বিয়ের কিছুদিন পর থেকেই। তারপরে যখন এসব দেখে, তখন ও ডিসিশন নিয়ে নেয় ডিভোর্সের। ও দ্বিতীয় স্ত্রী ওকে ছেড়ে চলে যায়। ডিভোর্স আজকের ডেটে হয়ে গেছে এবং ওদের আজকের দিনে খুব খুব করুণ অবস্থা। সব দিক থেকে, মানে ফিনান্সিয়াল দিক থেকে, হেলথের দিক থেকে, মানে কেউ যদি পাপ করে তাকে তার কর্মফল কিন্তু পেতেই হবে, সে যেই হোক না কেন। যাই হোক, এটাই ছিল ঘটনা, এটাই ও লিখে পাঠিয়েছিল। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই সকলেই যে পরিবার, ভূত ভগবান পরিবার, তার সাথে যুক্ত হয়ে যাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।